বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। চাঞ্চল্যকর রামিসা ইস্যুতে প্রস্তুত ফরেনসিক রিপোর্ট। ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে সোহেল রানাকেই ধর্ষক হিসেবে চিহ্নিত, চলছে অভিযোগপত্র জমার প্রক্রিয়া। এবার রামিসা হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা। আগামী 1 মাসের মধ্যেই হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিতের আশ্বাস। নির্যাতনকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি। সোমবার থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের ঈদের ছুটি। ঢাকা ছাড়তে বাস, ট্রেন, লঞ্চের কাউন্টারে ঘরমুখো মানুষের চাপ। ছুটির আমেজ থেকে বাদ পড়ছেন জরুরি সেবা খাতের কর্মীরা। ঈদুল আজহার দিন হতে পারে ঝড় বৃষ্টি, শঙ্কা রয়েছে ভারী বর্ষণেরও। টানা 5 দিনের পূর্বাভাসে জানালো আবহাওয়া অফিস। গরু চুরি, ছিনতাই ঠেকাতে সিরাজগঞ্জে অভিনব উদ্যোগ। মোড়ে মোড়ে বসানো হয়েছে বাঁশকল, সাথে আছে পুলিশের বাড়তি তদারকি। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডে ফরেনসিক রিপোর্ট প্রস্তুত হয়েছে। রিপোর্টে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সোহেল রানাই ধর্ষক। ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শনিবার শিশুটির ময়না তদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগপত্রের ড্রাফট তৈরি করা হয়েছে এরই মধ্যে। এতে অভিযুক্ত করা হয়েছে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। রোববার আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত বুধবার মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেয়া জবানবন্দিতে তিনি দাবি করেন ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন। জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার বর্ণনাও দেন তিনি। এদিকে রামিসা হত্যাকাণ্ডে মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। রামিসা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান যুগান্তরকে জানিয়েছেন, ফরেনসিক রিপোর্টে এটি স্পষ্ট হয়েছে যে মৃত্যুর আগে ধর্ষণের ঘটনা ঘটেছে, পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মামলার অভিযোগপত্র জমার জন্য যা যা কাজ আছে তা প্রায় সম্পূর্ণ হয়েছে। রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এর আগে গত 19 মে পল্লবী থানার একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। খুনির বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যার ঘটনায় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফেসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধকে একেবারে বিনষ্ট করে দেয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে।
এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর আগে গত বৃহস্পতিবার রাতে রামিসার পল্লবীর বাসায় গিয়ে তার শোকাতুর বাবা ও বড় বোনের সঙ্গে দেখা করেন এবং তাদের এ হত্যার বিচার দ্রুত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ঈদের টানা 7 দিনের সরকারি ছুটি, চলবে আগামী 31 মে পর্যন্ত। তবে উৎসবের এই দীর্ঘ অবকাশেও ছুটি মিলছে না অনেকের। নাগরিক জীবন সচল রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের লাখো কর্মী। গত 14 মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে টানা 7 দিনের এই ছুটির বিষয় নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং জরুরি রাষ্ট্রীয় সেবা সচল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ খাতের কর্মীরা ঈদের ছুটিতেও দায়িত্বে থাকবেন। একই সঙ্গে ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, গণমাধ্যম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও চলমান থাকবে। দেশের বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরও ছুটি মিলছে না। এদিকে ঈদের পুরো সময় জুড়েই খোলা থাকবে হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছুটিতে যাওয়ার সুযোগ থাকছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য সরকারি অফিসও সাধারণ ছুটির বাইরে থাকবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের ঈদের ছুটি সমন্বয়ের জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সরকার। টানা 7 দিনের ছুটির বিপরীতে গেল শনিবারও সরকারি অফিস খোলা রাখা হয়। ফলে আজ অফিস শেষ হওয়ার মধ্য দিয়েই কার্যত শুরু হচ্ছে এবারের ঈদযাত্রা ও দীর্ঘ ছুটির আমেজ। দেশের সব বিভাগে সপ্তাহ জুড়ে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা ঈদুল আজহার দিনও থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে চলতি সপ্তাহ জুড়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আর বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে ঢাকা সহ দেশে বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, 2-1 দিনের মধ্যে সারা দেশে গরম কিছুটা কমতে পারে। এর মধ্যে সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপরে 24 ঘন্টায় তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। যমুনা পাড়ের জেলার সিরাজগঞ্জে কুরবানি এলেই সড়ক ও নৌপথে গবাদি পশু চুরি ও ছিনতাই বেড়ে যায়। জেলা পুলিশের নির্দেশে এনায়েতপুর থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়কগুলোর বিভিন্ন স্থানে বাসকল স্থাপন করা হয়েছে। এনায়েতপুর থানা পুলিশের সহযোগিতায় গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন জনগণ নিয়মিত রাত জেগে পাহারা দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঈদ এলেই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। তবে এনায়েতপুর থানার কঠোর নজরদারি ও পুলিশের টহল কার্যক্রমে বর্তমানে গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গ্রামবাসীর ভাষ্য, বাসকল পদ্ধতি চালুর ফলে অপরাধীদের চলাচল সীমিত হচ্ছে এবং রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে চুরি ডাকাতির ঝুঁকিও অনেকাংশে কমে এসেছে। এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও জুয়া প্রতিরোধে স্থানীয় জনগণকে সর্বদা সজাগ থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে দ্রুত থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত এই উদ্যোগে এনায়েতপুর থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মনে করছে সচেতন মহল। পবিত্র ঈদুল আজহা আসলেই আলোচনায় আসে একের পর এক বিশাল আকৃতির গরু, আর এর মূল আকর্ষণ হলো পশুর নাম। এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের গরু। তবে কুরবানির পশুর নাম রাখা কি জায়েজ? এ বিষয়ে ইসলাম কি বলছে? কুরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং মহান আল্লাহর বিশেষ
নিদর্শন বা শিয়ারুল্লাহ। এই ইবাদতের মূল শিক্ষা হলো তাকওয়া, আন্তরিকতা ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। কিন্তু সাম্প্রতিক সময়ে কুরবানির পশুর নাম নিয়ে এক ধরনের অস্বস্তিকর প্রতিযোগিতা ও বিদ্রুপাত্মক সংস্কৃতি দেখা যাচ্ছে। ইসলামী শরীয়ত অনুযায়ী পশু পাখির সুন্দর ও মার্জিত নাম রাখা সম্পূর্ণ বৈধ। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরাম তাদের পোষা প্রাণীদের নাম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নাম ছিল আসবা ও কাসওয়া, আর ঘোড়ার নাম ছিল সাকব এবং খচ্চরের নাম ছিল দুলদুল। অতএব আদর করে কুরবানির পশুর একটি সুন্দর নাম রাখা ইসলামী সংস্কৃতিরই অংশ এবং এতে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের নামে নামকরণ নয়, কারণ এটি ইসলামী আদব ও শালীনতার পরিপন্থী। এছাড়া কোনো পশুকে মানুষের নামে ডাকা পরোক্ষভাবে সেই ব্যক্তির নাম ও মর্যাদাকে খাটো করার শামিল হতে পারে। তাই এ ধরনের নামকরণ থেকে বিরত থাকাই উত্তম। অনেক সময় বিদ্বেষ বা উপহাসের উদ্দেশ্যে কুরবানির পশুর নাম রাখা হয় বিভিন্ন রাজনৈতিক নেতা বা বিতর্কিত ব্যক্তির নামে। ইসলামে কাউকে বিদ্রুপ করা কিংবা মন্দ নামে ডাকা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাহ্যিকভাবে এটি রাজনৈতিক ঘৃণা বা প্রতিবাদের বহিঃপ্রকাশ মনে হলেও ইসলামী স্কলারদের মতে এ ধরনের আচরণ কুরবানির মতো পবিত্র ইবাদতের গাম্ভীর্য নষ্ট করে। পর্দার আড়ালে ইরান চালাচ্ছে মোস্তফা খামেনির নেতৃত্বে কট্টরপন্থী ব্যান্ড অব ব্রাদার্স। দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার আসনে থাকা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি এক ইসরায়েলি হামলায় শহীদ হওয়ার পর তেহরানের ক্ষমতার অলিন্দে এক বিশাল শূন্যতা ও পট পরিবর্তন তৈরি হয়। তারপর স্থলাভিষিক্ত হন ৫৬ বছর বয়সী ধর্মীয় নেতা ও তাঁর পুত্র মোস্তফা খামেনি। সব গুরুত্বপূর্ণ বিষয় মোস্তফা খামেনি নিজেই পরিচালনা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি এখন আর কোনো একক ব্যক্তির হাতে সীমাবদ্ধ নেই। ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা শীর্ষ ব্যক্তিদের মধ্যে রয়েছে মোহাম্মদ বাঘের গালিবাফ, মোহাম্মদ বাঘের জোল ঘাগর, আহমদ ওয়াহিদি, মোহাম্মদ আলী জাফারি, গোলাম হোসেন মাহসেনি, এজেই হোসেন তায়েব। এখন ক্ষমতার কেন্দ্রে রয়েছে একটি পশ্চিমা শয়তানবাদ বিরোধী কট্টরপন্থী ব্যান্ড অব ব্রাদার্স বা ভ্রাতৃত্বের বন্ধন। এই সামরিক নেতাদের প্রধান অভিন্ন অভিজ্ঞতা হল ১৯৮০ সালে শুরু হওয়া ইরান ইরাক ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব ও তার নেতাকে রক্ষার জন্য গঠিত এই গার্ড কর্পসের অনেক কমান্ডার যখন জেনারেল পদে পদোন্নতি পান, তখন তাদের বয়স ছিল মাত্র ২০ থেকে ৩০ বছরের কোঠায়। সেই যুদ্ধে ইরাকের প্রতি পশ্চিমাদের অন্ধ সমর্থন তেহরানকে শিক্ষা দিয়েছিল যে কোনো মূল্যেই হোক ইরানকে নিজের পথ নিজেকে তৈরি করতে হবে। যুদ্ধ শেষে এই অভিজ্ঞ কমান্ডাররাই দেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর নিয়ন্ত্রণ নেন। বর্তমানে মোস্তফা খামেনি দীর্ঘদিনের চেনা এবং তার পিতার কার্যালয় পরিচালনা সূত্রে ব্যক্তিগত সম্পর্ক থাকা এই কট্টরপন্থী নেতারাই মূলত ইরান চালাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের মতে এই ব্যক্তিরা দেশের সবচেয়ে কট্টরপন্থী ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত, যারা শুধু ইসলামী বিপ্লবের আদর্শ টিকিয়ে রাখতেই বদ্ধপরিকর নন, বরং সরকারি দমনপীড়ন চালাতে এবং ভিন্নমত দমনে কঠোর ও নৃশংস পদ্ধতির জন্য পরিচিত। বিশেষজ্ঞদের মতে তাদের এই অভিন্ন অতীত, কর্মজীবন এবং আদর্শিক দৃষ্টিভঙ্গির কারণেই বর্তমান যুদ্ধ পরিস্থিতি সরকারের বিপর্যয় কিংবা প্রায় ৫০ জন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতার গুপ্ত হত্যার পরও তেহরানের শাসন ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েনি। তারা একত্রিত হয়ে দেশ পরিচালনাকারী এক শক্তিশালী ভ্রাতৃত্ব গঠন করেছেন। তাদের কাছে দেশের অভ্যন্তরীণ ব্যবস্থা, বিরোধী দল, সংস্কারপন্থী এবং কট্টরপন্থীদের ব্যাপারে সব ধরনের গোপন তথ্য ও গোয়েন্দা রিপোর্ট রয়েছে। এই গোয়েন্দা আধিপত্যের কারণেই তারা ধীরে ধীরে ইরানের রাজনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছেন। আক্রমণের ৩ মাস পর ইরানের সঙ্গে যুদ্ধে হারলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রায় সব যুদ্ধক্ষেত্রে জয় দাবি করলেও আক্রমণের ৩ মাস পর এখন বড় প্রশ্ন উঠেছে, তিনি কি শেষ পর্যন্ত এই যুদ্ধে পিছিয়ে পড়ছেন? রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্লেষকদের মতে মার্কিন সামরিক বাহিনী কিছু কৌশলগত সাফল্য পেলেও তা এখনও রাজনৈতিক বা কৌশলগত চূড়ান্ত বিজয়ে রূপ নেয়নি। ইরানের হরমুজ প্রণালীতে প্রভাব, পারমাণবিক ইস্যুতে আপোষ না করা অবস্থান এবং ধর্মীয় শাসন ব্যবস্থা এখনও অক্ষুণ্ণ রয়েছে। অনেকে বলছেন ট্রাম্পের বারবার ঘোষিত পূর্ণ বিজয় দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে অনিশ্চিত কূটনীতি এবং মাঝে মধ্যে নতুন করে হামলার হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে, যা ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও তাঁর উপসাগরীয় মিত্ররা ক্ষতির মুখে পড়তে পারে। অন্যদিকে ইরান যদিও সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, তবুও কৌশলগতভাবে তুলনামূলক সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারে, কারণ তারা বৈশ্বিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ প্রভাব রাখার সক্ষমতা দেখিয়েছে। যুদ্ধ এখনো শেষ হয়নি। কেউ কেউ মনে করছেন আলোচনায় অগ্রগতি হলে ট্রাম্প একটি
মুখ রক্ষা করার মতো সমাধান পেতে পারেন, তবে অন্যদের মতে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। সাবেক মধ্যপ্রাচ্য আলোচক অ্যারন ডেভিড মিলার বলেন, এটি এমন একটি যুদ্ধ যা দ্রুত সমাধানের উদ্দেশ্যে শুরু হলেও এখন দীর্ঘমেয়াদী কৌশলগত ব্যর্থতায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেছেন, অপারেশন এপিক ফিউরিতে যুক্তরাষ্ট্র তার সব সামরিক লক্ষ্য অর্জন করেছে বা ছাড়িয়ে গেছে। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন তিনি অপ্রয়োজনীয় যুদ্ধ চান না, কিন্তু এই সংঘাত এখন যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, যা তার পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো 60 দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও হস্তান্তরের বিষয়টি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার একটি রূপরেখা তৈরির চেষ্টা চলছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালী আবার সচল করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানো বা অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। অন্যদিকে দ্য ইসরায়েল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর উপর আরোপিত কিছু অবরোধ শিথিল এবং নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন নিরাপত্তা ইস্যু ও শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, যুদ্ধবিরতিকে কেন্দ্র করে একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে আলোচনা চলছে। সম্ভাব্য সংলাপের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রীকরণ এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করা। এবার তুর্কি ড্রোন দিয়ে রাফাল ধ্বংসের দাবি, আকাশযুদ্ধের ইতিহাসে নতুন মোড়। সুদানের আকাশ সীমায় এক নজিরবিহীন ও কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক দাবি করেছেন। আকাশে একটি চালকবিহীন ড্রোন এবং অত্যাধুনিক ফাইটার জেটের মুখোমুখি লড়াইয়ে তুর্কি প্রযুক্তিতে তৈরি একটি ড্রোন $120 মিলিয়ন মূল্যের ফরাসি রাফাল ফাইটার জেটকে ভূপাতিত করেছে বলে জোরালো গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ট্যাকটিক্যাল ফুটেজে একটি আকাশযানকে আঘাতপ্রাপ্ত হয়ে নিচে আছড়ে পড়তে দেখা গেছে, যা এই দাবিকে আরো উস্কে দিয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী সুদানের আকাশসীমায় একটি বাইরাক্তার আরএনজি ড্রোন থেকে রকিত সান এরেন ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি রাফাল ফাইটার জেটকে ভূপাতিত করার দাবি করা হচ্ছে। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তবে এটি হবে এভিয়েশনের ইতিহাসে ড্রোন দিয়ে চালকবাহী যুদ্ধবিমান ধ্বংস করার প্রথম ঘটনা, যা ভবিষ্যতের আকাশ যুদ্ধের কৌশল সম্পূর্ণ বদলে দিতে পারে। বিশ্লেষকদের একাংশের মতে, সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পুষ্ট র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর পক্ষে নিয়োজিত একটি রাফাল ফাইটার জেটকে নিশানা করেছে সুদান সরকারি বাহিনীর হয়ে লড়াই করার তুর্কি ড্রোন আরএনজি। এই অভিযানে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেটি হলো তুরস্কের রকেট সান কোম্পানির তৈরি এরন এয়ার টু এয়ার মিসাইল বা উচ্চগতির লয়টারিং মিউনিশন। মাত্র 35 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে একটি মাইক্রো টার্বোজেট ইঞ্জিন, যা এটিকে লক্ষ্যবস্তুর দিকে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যেতে সাহায্য করে। অ্যারন ক্ষেপণাস্ত্রটি 100 কিলোমিটারের বেশি দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত ইমেজ ইনফ্রারেড গাইডেড প্রযুক্তি, যার ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুপক্ষের বিমান বা ড্রোন শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের খরচ কমাতে গণহারে ছাঁটাই করেছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয়রা। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন হাজার হাজার ভারতীয়, যারা যুক্তরাষ্ট্রের H-1B ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। সংবাদ মাধ্যম এনডিটিভি গত 21 মে এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা যে ছাঁটাই করেছে, এতে ভারতীয় H-1 ভিসাধারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান, তারা যদি চাকরি হারান, তাহলে 60 দিনের মধ্যে নতুন চাকরি পেতে হবে, নয়তো ফিরে আসতে হবে দেশে। এনডিটিভি বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতেই এমন নির্দেশনা দেওয়া আছে। এই ভিসা মূলত স্পন্সর করে নিয়োগকারী প্রতিষ্ঠান, তাই চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্রে থাকতে হলে নতুন কোনো কোম্পানিকে তাদের স্পন্সর করতে হবে। তবে সম্প্রতি নতুন চাকরি পাওয়ার বিষয়টি বেশ কঠিন হয়ে পড়েছে, যা যেসব প্রবাসীর পরিস্থিতি আরো কঠিন করে দিয়েছে। অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং এআই এর দিকে ঝুঁকে পড়েছে, ফলে আগের তুলনায় বেশি মানুষ চাকরি হারাচ্ছেন। শুধুমাত্র মেটাই তাদের 8,000 কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়া অ্যামাজন কর্মী কমিয়ে যাচ্ছে, লিঙ্কডইনও নিজেদের পরিধি কমিয়ে আনছে।
গাজা যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যা সতর্কবার্তা সত্ত্বেও বিশ্বের অন্তত 51টি দেশ এবং স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত ছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক মাসব্যাপী অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইসরায়েলি কর কর্তৃপক্ষের আমদানি তথ্য, শুল্ক রেকর্ড ও তথ্য অধিকার আইনের আওতায় পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অনুসন্ধানে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে যুক্ত সামরিক সরবরাহ শৃঙ্খলের খোঁজ পেয়েছে আল জাজিরা। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত এই সরবরাহ শৃঙ্খলা সক্রিয় ছিল। এমনকি আইসিজের রায়ের পর অস্ত্র আমদানি আরো বৃদ্ধি পায়, যার ফলে বড় অংশই ছিল গোলাবারুদ শ্রেণীর অস্ত্র। এই 2 বছরে ইসরায়েলের সামরিক সম্পর্কিত 2603টি চালান প্রবেশ করেছে। আল জাজিরার অনুসন্ধানে ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহের শীর্ষ 5টি উৎস দেশ শনাক্ত করা হয়েছে। এগুলো হলো যুক্তরাষ্ট্র, ভারত, রোমানিয়া, তাইওয়ান এবং চেক প্রজাতন্ত্র। এর মধ্যে যৌথভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ভারত ও রোমানিয়া থেকে এসেছে প্রায় 67 কোটি 35 লাখ ডলার মূল্যের সামরিক সামগ্রী, যার মধ্যে যুক্তরাষ্ট্র একাই মোট আমদানির 42% বেশি জুগিয়েছে। ভারত দ্বিতীয় স্থানে 26%। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার একটি ভয়াবহ পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি নামের এক 32 বছর বয়সী ইরাকি নাগরিক এই হত্যা ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী বলে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত আইআরজিসি প্রধান কাসেম সুলাইমানের মৃত্যুর প্রতিশোধ হিসেবে 40 বছর বয়সী ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার ছক কষেছিল আল সাদি। সুলাইমানিকে নিজের গুরু এবং পিতৃর সম মনে করতেন এই ইরাকি যুবক। তৎকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্প সুলাইমানের মৃত্যুকে বড় সাফল্য হিসেবে উদযাপন করেছিলেন। আর সেই ক্ষোভ থেকেই ট্রাম্প যেভাবে আমাদের ঘর পুড়িয়েছে সেভাবে আমরা ট্রাম্পের ঘর পুড়িয়ে দেব, এমন প্রতিজ্ঞা নিয়ে ইভাঙ্কা ট্রাম্পের জীবন নাশের পরিকল্পনা শুরু করেন আল সাদি। ইরাক ও ইরানের উগ্রপন্থী ও সন্ত্রাসী চক্রের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্যক্তিত্ব ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জারেড কুশনারের ফ্লোরিডার ইন্ডিয়ান ক্রিক আইল্যান্ডের $24 মিলিয়ন মূল্যের বিলাসবহুল বাড়ির একটি নীল নকশা এবং ম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করেছিলেন। আরবি ভাষায় লেখা সেই পোস্টে আল সাদি মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে লিখেছিলেন, এই ছবিটির দিকে তাকান এবং জেনে রাখুন যে কোনো রাজপ্রাসাদ বা সিক্রেট সার্ভিস আপনাদের রক্ষা করতে পারবে না। আমরা এখন পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর্যায়ে আছি। আমাদের প্রতিশোধ নেওয়াটাই কেবল সময়ের ব্যাপার মাত্র। গত 15 মে তুরস্ক থেকে আল সাদিকে গ্রেপ্তার করা হয়। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে 18টি হামলা ও হামলার চেষ্টার অভিযোগে আনা হয়েছে। তদন্তকারীদের মতে আল সাদির প্রধান লক্ষ্য বস্তু ছিল ইহুদি নাগরিক ও স্থাপনাগুলো। ইভাঙ্কা ট্রাম্প 2009 সালে জারেড কুশনারের সঙ্গে বিয়ের আগে ইহুদি ধর্মে দীক্ষিত হয়েছিলেন, যা তাকে আল সাদির অন্যতম প্রধান লক্ষ্য বস্তুতে পরিণত করে। এছাড়া আল সাদি টরন্টোতে মার্কিন দূতাবাসে গুলিবর্ষণ, আমস্টারডামে ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলনে বোমা হামলা এবং লন্ডনে 2 ইহুদি নাগরিকের ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।